পশ্চিমবঙ্গের ভোটে এমন একটা ব্যাপার ঘটছে যেটা হয়তো পুরো খেলার মোড়ই ঘুরিয়ে দিতে পারে। আর সেটা কিন্তু কোনো জনসভা বা নেতার ভাষণ নয়, ব্যাপারটা হলো ভোটার তালিকা নিজেই। চলুন তো এই এক্স ফ্যাক্টরটা ঠিক কী সেটা একটু গভীরে গিয়ে দেখা যাক। এখন প্রশ্নটা হলো, একটা ভোটার লিস্টের রদবদল শুধু এইটুকুই কি একটা গোটা নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার জন্য যথেষ্ট? আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের নির্বাচন কমিশনের এই বিশেষ প্রক্রিয়াটা, যেটাকে বলা হয় SII বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। শুধু এই সংখ্যাটা একবার দেখুন, 11.6%। ভাবা যায়, পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় 11.6%-এর নাম তালিকা থেকে বাদ চলে গেছে। এটা কিন্তু মোটেই ছোটোখাটো ব্যাপার নয়, আর ঠিক এই কারণেই এই সংখ্যাটা এত আলোচনার বিষয় হয়ে উঠেছে। আচ্ছা, এখন কথা হলো, এই যে 11.6% ভোটার বাদ গেল, এটা নিয়ে এত হইচই কেন? কেন এটা এত বড় একটা ব্যাপার? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ঠিক এর আগের নির্বাচনে, মানে 2021 সালের বিধানসভা ভোটের ফলাফলে। একটু মনে করে দেখুন 2021-এর ভোটে কি হয়েছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48% ভোট, আর অন্যদিকে বিজেপি পেয়েছিল 38%। মানে দুই দলের মধ্যে সরাসরি ভোটের ফারাকটা ছিল 10%। এই 10% সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। তো এবার যদি আমরা দুটো সংখ্যাকে পাশাপাশি রাখি, তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন 2021-এ জেতার জন্য ব্যবধান ছিল 10%, আর অন্যদিকে এখন ভোটার তালিকা থেকে বাদ গেছে 11.6%। বুঝতেই পারছেন যে ব্যবধানটা পার করতে হবে তার থেকেও বেশি ভোটার তালিকা থেকে সরে গেছে। আসল অঙ্কটাতে এখানেই লুকিয়ে আছে। আচ্ছা, আমরা যে বারবার এই SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা বলছি, এটা আসলে কি জিনিস? খুব সহজ করে বললে, এটা নির্বাচন কমিশনের একটা অফিশিয়াল প্রক্রিয়া। এর কাজ হলো ভোটার লিস্টটাকে, যাকে বলে, পরিষ্কার করা। মানে যারা মারা গেছেন বা যারা অন্য কোথাও চলে গেছেন, অথবা যাদের নাম ভুল করে তালিকায় রয়েছে, সেই সব নাম ছেঁটে বাদ দেওয়া। বেশ, তাহলে চলুন এবার কয়েকটা সম্ভাব্য পরিস্থিতি বা সিনারিও নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব যে এর আসল প্রভাবটা কী হতে পারে। এই দুটো ফ্যাক্টর কি কি? প্রথমটা হলো ইমপ্যাক্ট রেশিও, মানে যে ভোটারদের নাম বাদ গেল তাদের মধ্যে কাদের সমর্থক বেশি ছিল, তৃণমূলের না বিজেপির? আর দ্বিতীয় ফ্যাক্টরটা হলো অ্যান্টি ইনকামবেন্সি সুইং, মানে সরকারে থাকার ফলে কিছু ভোটার তো শাসক দলের উপর অসন্তুষ্ট হন, তো সেই রকম কত শতাংশ ভোটার তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকতে পারে। চলুন প্রথম সিনারিওটা দেখি। ধরা যাক পরিস্থিতিটা বিজেপির জন্য খুব ভালো, মানে যে নামগুলো বাদ গেছে তার 80% তৃণমূলের সমর্থক আর মাত্র 20% বিজেপির। এখন এই 80-20 ভাগাভাগিতেও একটা কিন্তু আছে। যদি মাত্র 1.5% অ্যান্টি ইনকামবেন্সি ভোট বিজেপির দিকে যায়, তাহলেও কিন্তু বিজেপি সরকার গড়ার জন্য যে 147টা সিট লাগে, সে ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারছে না। কিন্তু ওই সুইংটাই যদি বেড়ে 3% হয়ে যায়, তাহলেই কিন্তু খেলা ঘুরে যাচ্ছে। তখন বিজেপির আসন সংখ্যা বেড়ে হতে পারে 171, যার সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটাই বেশি। আচ্ছা, এবার একটা একটু বেশি বাস্তবসম্মত সিনারিও দেখা যাক। ধরা যাক এই ইমপ্যাক্ট রেশিওটা 80-20 না হয়ে 70-30 হলো, মানে বাদ যাওয়া ভোটারদের মধ্যে 70% তৃণমূলের আর 30% বিজেপির। এই 70-30 রেশিওতেও কিন্তু গল্পটা প্রায় একই। 1.5% সুইং ভোট হলে কিছুই হচ্ছে না, তৃণমূলই জিতছে। কিন্তু যেই মুহূর্তে অ্যান্টি ইনকামবেন্সি সুইংটা 3% পৌঁছে যাচ্ছে, তখনই বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 154, আর সরকার গড়তে তো 147টাই লাগে। মানে এখানেও ওই 3% সুইংটাই আসল খেলাটা চলছে। শেষ সিনারিওটা দেখা যাক। যদি এমন হয় যে ভোটার বাদ যাওয়ার প্রভাবটা প্রায় সমান সমান, মানে ধরুন 60% তৃণমূলের আর 40% বিজেপির সমর্থক বাদ গেলেন। দেখুন, এই 60-40 রেশিওতে এসে কিন্তু অঙ্কটা পুরো পাল্টে যাচ্ছে। এখানে 3% অ্যান্টি ইনকামবেন্সি সুইং হলেও বিজেপির আসন সংখ্যা 133-এর বেশি যাচ্ছে না, আর এটা কিন্তু ম্যাজিক ফিগার 147 থেকে বেশ খানিকটা কম। মানে এই পরিস্থিতিতে কিন্তু তৃণমূলই পরিষ্কার এগিয়ে থাকছে। তাহলে এই সব সিনারিও থেকে মূল যে বিষয়টা উঠে আসছে সেটা কি? সেটা হলো বিজেপির জেতার জন্য একটা ডাবল অ্যাটাক বা 2 পাঞ্চ কম্বিনেশন দরকার। শুধু ভোটার তালিকার সংশোধনের সুবিধা পেলেই হবে না, সঙ্গে একটা 3% অ্যান্টি ইনকামবেন্সি সুইংও লাগবেই লাগবে। দুটো একসাথে না হলে কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু দাঁড়ান, ইলেকশন তো আর শুধু ডেটা বা অঙ্ক দিয়ে হয় না, তাই না? এমন অনেক কিছু ব্যাপার আছে যা এই সব হিসাব নিকাশের বাইরে। চলুন এবার সেই অজানা ফ্যাক্টরগুলো নিয়ে একটু কথা বলা যাক। যেমন ধরুন, অ্যাংরি ফ্যামিলি ইফেক্ট বলে একটা কথা আছে।
মানে একজনের নাম যদি তালিকা থেকে বাদ যায় তাহলে তো তার পুরো পরিবার রেগে যেতে পারে, আর তার প্রভাব তো ভোটের বাক্সে পড়বেই। আবার বিজেপি যে ৭৭টা সিট জিতেছিল সেগুলো কি সব ধরে রাখতে পারবে? তাছাড়া ২০২১-এ এমন অনেক সিট ছিল যেখানে হার-জিতের ব্যবধান ছিল খুবই কম। আর সবথেকে বড় কথা, ভোটারদের মন। এত বড় একটা তালিকা সংশোধনের পর তারা কি ভাবছেন? এর জেরে কি আরও বেশি লোক রেগে গিয়ে ভোট দিতে চলে আসবেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই প্রসঙ্গে যশোবন্ত দেশমুখ বিহার নির্বাচনের একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছেন। উনি বলছেন, বিহারে যে সব সিটে সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছিল সেই সব সিটে নাকি বিজেপি হেরে গিয়েছিল। ভাবুন একবার, মানে এই ভোটার লিস্ট পরিষ্কার করার প্রক্রিয়াটা যে সবসময় বিজেপির পক্ষে যাবে এমনটা কিন্তু একদমই নয়, এটা বুমেরাংও হতে পারে। আর যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব পশ্চিমবঙ্গে বিজেপির লড়াইটা কতটা কঠিন। গত 3টে নির্বাচন মিলিয়ে দেখুন, তৃণমূলের এমন 119টা আসন আছে যেগুলোকে খুব শক্তিশালী বলা যায়, মানে সেখানে তারা লাগাতার জিতেছে। আর বিজেপির এই রকম খুব শক্তিশালী আসন একটাও নেই, 0। উল্টে তাদের লড়াই শুরু করতে হচ্ছে 216টা দুর্বল আসন থেকে, মানে যেখানে তারা গত 3টে ভোটের একটাতেও জিততে পারেনি। ব্যবধানটা বিশাল। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে রয়েছে ডেটা, মডেল, অঙ্ক, আর অন্যদিকে রয়েছে মানুষের মেজাজ বা বলা যেতে পারে ভোটের মুড। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা নির্বাচন কি শেষ পর্যন্ত ডেটা, মডেল বা ভোটার তালিকা সংশোধনের মতো টেকনিক্যাল জিনিস দিয়ে জেতা যায়, নাকি আসল খেলাটা খেলে দেয় ভোটের দিনের সেই অপ্রত্যাশিত জনমত, মাটির কাছাকাছি থাকা সাধারণ মানুষের মুড? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।